8 সায়ানকে সবাই শনপাপড়ি বলে ডাকে, শেয়ানা মাল বলেও ডাকা হয়। এই নামের উৎপত্তির পেছনে সবচেয়ে বড় অবদান যে মেয়েটির, সে হচ্ছে অবনী। এখন সবাই মিলে সেই অবনীর বিয়েতেই যাচ্ছে। বন্ধুরা যখন এসব নিয়ে হাসাহাসি করছিল, সায়ান তখন মনে মনে ভাবছে মেঘালয় ও মিশুর কথা। সেই যে ওরা চলে গেল, আর আসার নাম গন্ধই নেই। মেঘালয় কখনো কোনো মেয়েকে এতটা পাত্তা দিয়েছে বলে সায়ানের মনে পড়ছে না। ও ঝাঁপ দিয়ে সিট থেকে নেমে পড়ল। কেবিন থেকে বেরিয়ে এসে কল দিল মেঘালয়ের নাম্বারে। মেঘালয় রিসিভ করতেই সায়ান বলল, গরিবের বাহুবলী, ভাই কই আপনি? ট্রাকের উপরে আছি। রাজকন্যাকে কি আপনার ট্রাক মনে হচ্ছে ভাই? অশ্লীল কথাবার্তা কবে বাদ দিবি শনপাপড়ি? 2টা বাচ্চার বাপ হলে। তুই কই আছিস মেঘুশালা? বললাম তো ট্রাকের উপর। রেলগাড়িতে ট্রাক কই পাইলি তুই? গাড়িটাকে কি তোর ট্রাক মনে হচ্ছে? মেঘালয় হাসতে হাসতে বলল, ইয়ার কি না দোস্ত, একটা এক্সিডেন্ট হয়ে গেছে। মানেটা পড়ে বুঝাই? ফোনে এত কিছু বলা সম্ভব না, কালকে শুনিস। মেঘালয় কল কেটে দিল। সায়ান বাথরুমের দিকে চলে গেল। বাথরুমে ঢুকে দরজা লাগাতে যাবে এমন সময় দেখল সেখানে একটি মেয়ে। মেয়েটি ভয়ে চিৎকার দিতে যাবে এমন সময় সায়ান এক হাতে ওর মুখ চেপে ধরল। চোখ পিটপিট করে ভয়েই কাঁপছে মেয়েটি। সায়ান হাত ছেড়ে দিয়ে বলল, চেঁচাবেন না প্লিজ, নয়তো আমাকে গণধোলাই দেবে পাবলিক। আপনি এখানে কেন? বলা নেই কওয়া নেই, সোজা বাথরুমে ঢুকে গেলেন একেবারে। হুশ, এটা কি আমার শ্বশুরের বেডরুম যে বলে কয়ে ঢুকতে হবে? মেয়েটি রেগে বলল, আপনার বোঝা উচিত ছিল ভেতরে কেউ আছে, এরকম হুট করেই ঢুকে পড়লেন কেন? আপনি কোনো আক্কেলে দরজা খোলা রেখে বাথরুমে ঢুকে পড়েছেন? মেয়েটি আরও রেগে বলল, আমার আক্কেল নিয়ে কথা বলার আগে নিজের আক্কেল চেক করেন। এই দেখেন দরজা লাগালেও খুলে যায় আপনা আপনি। আমি তো সেটা জানতাম না। সায়ান হেসে বলল, এটা আপনার বোঝা উচিত ছিল। তারপর টয়লেটে বসে এক হাতে দরজা টেনে ধরে কাজ সারতেন। মেয়েটি ভয়ঙ্কর রেগে বলল, ছি, কি বাজে কথা বলেন আপনি? সত্য কথা শুনতে বাজেই মনে হবে। আমি কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করতে পারি, তখন বিপদে পড়বেন আপনি। সায়ান বলল, বাহ, লোকজন ডেকে কি বলবেন শুনি? আমি আপনাকে জোর করে বাথরুমে নিয়ে এসেছি? আসার সময় চেঁচালেন না, আবার বাথরুমে ঢুকে চেঁচাবেন? পাবলিক দেখলেই বুঝবে আমি কত ইনোসেন্ট একটা ছেলে। মেয়েটি দাঁতে দাঁত চেপে বলল, ইনোসেন্ট অন মাই ফুট। ভিলেন মার্কা চেহারা দেখলেই বোঝা যায়। সরে দাঁড়ান, আমি বের হব। সায়ান একটু সরে দাঁড়াল। মেয়েটি জামা ঠিক করে বের হতে যাচ্ছিল এমন সময় সায়ান বলল, ছি, কি গন্ধ আপনার শরীরে। মেয়েটি অগ্নিদৃষ্টিতে তাকালো সায়ানের দিকে। সায়ান ফিক করে হেসে বলল, সরি। মেয়েটি রাগে ফুঁসতে ফুঁসতে বের হয়ে এলো বাথরুম থেকে। সায়ান হেসে ফেলল। কাউকে জব্দ করতে ওর দারুণ মজা লাগে, মেয়েটিকে জব্দ করে ভালো মজা পাওয়া যাবে। ও বের হয়ে মেয়েটির পিছু পিছু যেতে লাগল। মেয়েটা সোজা গিয়ে একটা কেবিনে ঢুকে পড়ল। সেটা দেখে ভেতরটা ছাত করে উঠল মেঘালয়ের। কেবিনের ভেতর গিয়ে তো আর জব্দ করা যাবে না। বড্ড ইচ্ছে করছিল মেয়েটাকে জব্দ করতে, সেটা আর হল না। হতাশ হয়ে ফিরে যাচ্ছিল এমন সময় দেখল মেয়েটি কেবিনের দরজা খুলে বের হয়ে এলো। হাতে একটা বড় ব্যাগ। ব্যাগটা টেনে নিয়ে যেতেই পারছে না সে। সায়ান এগিয়ে গিয়ে বলল, হেল্প লাগবে? গায়ে পড়ে কথা বলতে আসবেন না।
কখন গায়ের উপর পড়লাম? মাত্রই তো পরিচয়, এত তাড়াতাড়ি ওসব কি আর করা যায়? বলেই চোখ টিপ মারল। মেয়েটা রেগে বলল, চরম খারাপ লোক তো আপনি। আপনার মতো বাজে লোক এ জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। যত সব। সরে দাঁড়ান। আরে, একটু হেল্প করতে চাইছি। নো নিড। বেশি ডিস্টার্ব করলে পুলিশে ইনফর্ম করব। শিওর। বাংলাদেশ পুলিশ আমার বাপের মতো। মেয়েটা আর কিছু বলল না। রাগে দাঁত কিরমির করতে করতে ব্যাগটা টানতে টানতে এগোতে লাগল। সায়ান এগিয়ে এসে আবারও দুষ্টুমি করে বলল, মেয়েরা আমার জন্য পাগল। আমার চেহারা দেখলেই তারা ফিদা হয়ে যায়। বেল যেমন ন্যাড়া মাথা দেখলেই টুপ করে পড়তে চায়, তেমনি মেয়েরাও আমাকে দেখলে কাছে না এসে পারে না। তার উপর আমি ক্লোজ আপ টুথপেস্ট ইউজ করি। মেয়েটি বলল, এত লুইচ্ছা কেন আপনি? পাওয়ার। আমার হর্ষ পাওয়ার আছে বুঝলেন। বাংলাদেশ পুলিশ আমার বাপের মতন। আপনি কতটা বেয়াদব আপনি জানেন? দেখতে তো একেবারে ভদ্রলোকের মতন, কিন্তু ভেতরে ভেতরে চরম ইতর টাইপের। সায়ান হেসে বলল, নিজেও স্বীকার করছেন আমি দেখতে একেবারে জেন্টলম্যান? আর ভেতরটা কিভাবে দেখলেন আপনি? একগাদা জামাকাপড় পরেছি তারপরও ভেতর দেখতে পাচ্ছেন? আপনার চোখের পাওয়ার এত বেশি? মেয়েটি এক হাতে সায়ানের কলার টেনে ধরে বলল, ইতরামির একটা সীমা থাকে। ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে? এমন সময় একটা লোক এসে বলল, কি হচ্ছে এখানে? মেয়েটি কিছু বলার আগেই সায়ান বলল, আমার স্ত্রী রেগে গেলে আগুন হয়ে যায়, তখন ফায়ার সার্ভিস ওকে শীতল করতে পারে না। মেয়েটি মুখ খুলতে যাবে তখন সায়ান ওর মুখ চেপে ধরে বলল, বাবু প্লিজ মুখ খারাপ করো না। লোকটি মুখ বাঁকা করে চলে গেলে সায়ান হাতটা ছেড়ে দিল। মেয়েটা রেগে বলল, ইউ বিডি পুলিশের ছেলে। রাবিশ, জান তো এখান থেকে, বিরক্ত লাগছে আমার। সায়ান একটু এগিয়ে এসে কি যেন ভেবে আবারও পিছিয়ে এলো। বলল, আমরা বাংলা সিনেমার মতো রোমান্টিক কাজ কাম সেরে ফেললাম না? হোয়াট? রোমান্টিক কাজ কাম মানে? এই খুনসুটি। হয় হয়, সিনেমায় এমনই হয়। আমি শাকিব খান আর আপনি বুবলি। মেয়েটি এবার এমনভাবে তাকালো যে সায়ান আর এক মুহূর্ত ও দাঁড়াল না। এক ছুটে নিজের কেবিনের ভেতরে চলে গেল। গিয়েই দরজা লাগিয়ে দিয়ে হো হো করে হেসে উঠল। সবাই জিজ্ঞেস করল এভাবে হাসির কারণ কি? সায়ান পুরো ব্যাপারটা খুলে বলতেই সবাই হেসে উঠল। হাসি থামতেই চাইছিল না, সেই মুহূর্তে দরজায় কে যেন নক করল। পূর্ব উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজায় ওপাশে কার সাথে যেন কথা বলল পূর্ব। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। পূর্ব সরে যেতেই একটা মেয়ের মাথা দেখা গেল। মেয়েটি বলল, আমার ব্যাগটা কি আপনাদের কেবিনে রাখতে পারি? আসলে আমি না আজকে সিট পাইনি, সেজন্যই ব্যাগটা কারো কেবিনে সেফলি রাখতে চাচ্ছিলাম। সবাই উৎসুক চোখে তাকাল। সায়ানের মুখে মিটিমিটি হাসি, কারণ এই মেয়েটিকে একটু আগে জব্দ করে এসেছে সে। সবাই আন্দাজ করে নিল এটিই সেই মেয়ে। এটুকু বুঝতে কারো অসুবিধা হল না। মৌনি বলল, আপনি নিজেও আমাদের সাথে যেতে পারেন আপু। আমরা পুরো কেবিনটাই বুক করে নিয়েছি, যদি আপনার আপত্তি না থাকে। মেয়েটি একবার চোখ বুলিয়ে নিল মৌনি, রোদ ও দুপুরের প্রতি। তারপর ভিতরে প্রবেশ করল। সে এখনো সায়ানকে দেখতে পায়নি। পূর্ব ব্যাগটা ভেতরে টেনে নিতে সাহায্য করল। মেয়েটি সিটে বসে সামনের দিকে তাকাতেই সায়ানের সাথে চোখাচোখি হয়ে গেল। নয়। মেঘালয় বলল, পৃথিবীতে অনেক রকমের ছেলে আছে জানো? মিশু মাথা নেড়ে না বলল।
মেঘালয় বলল, তুমি খুব সরল একটা মেয়ে, সেজন্যই এত বড় ধোঁকা খেয়েছ। আশা করি এরপর থেকে আর এরকম ভুল কখনো করবে না। সবকিছুর আগে নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, বুঝেছ? মিশু মাথা দোলাল। তারপর বলল, আমি তন্ময়কে অনেক বিশ্বাস করতাম। ওর কোনো কথাই কখনো অবিশ্বাস্য ছিল না। সে আমাকে সবসময় সাপোর্ট দিত। সাপোর্ট দিলেই ছেলেটা ভালো হয়ে যায় না। আর যেহেতু তোমাদের প্রেমটা ভার্চুয়ালে, চোখ বন্ধ করে বিশ্বাস করার প্রশ্নই আসে না। মিশু নীরবে শুনে গেল কথাগুলি। মেঘালয়ের কণ্ঠস্বর আর উচ্চারিত প্রত্যেকটা বাক্যই ওকে মুগ্ধ করে দিচ্ছে। মানুষটা সত্যিই অনেক ভালো একজন মানুষ। এমনকি ওর বন্ধুগুলো সবাই একদম আলাদা। মিশু জিজ্ঞেস করল, আপনারা বিয়ে বাড়িতে কতদিন থাকবেন? সপ্তাহ খানেক তো থাকবই। আমাদের বাসায় আসবেন অবশ্যই। যারা আমার এতটা উপকার করেছে তাদেরকে অবশ্যই বাসায় নিয়ে যেতে ইচ্ছে করছে। সেটা দেখা যাক। তোমাদের এলাকায় একবার গিয়েছিলাম আমি। সেবার কি হয়েছিল জানো? মিশু চাদরের ভেতরেই একটু নড়েচড়ে বসল। তারপর জানতে চাইল কি হয়েছিল। মেঘালয় বলতে আরম্ভ করল, সেবার বেড়াতে গিয়ে একটা বাচ্চা মেয়ে আমার প্রেমে পড়ে গিয়েছিল। মিশু ফিক করে হেসে বলল, তারপর? মেয়েটা ক্লাস 9-এ পড়ত। সে কি পাগলামি যে করত! ওর পাগলামির সীমা দেখে মেয়েটির বাবা নিজেই আমাকে প্রস্তাব দিয়েছিল বিয়ে করার জন্য। হেসে ফেলল মিশু, অতটুকু বাচ্চা মেয়েকে তো আর বিয়ে করা সম্ভব নয়। মেঘালয়ের দিকে তাকিয়ে দেখল সে গভীরভাবে কি যে ভাবছে। জিজ্ঞেস করল, কি ভাবছেন? চমকে উঠল মেঘালয়। তারপর কথাগুলো মনে করে করে মিশুকে খুলে বলতে লাগল। সময়টা ছিল গ্রীষ্মকাল। কাঠফাটা রোদ চারিদিকে। তার উপর রংপুর জেলা খরার জন্য বিখ্যাত। এই খরায় মেজাজ ও খরখরে হয়ে উঠেছে। মেঘ, সায়ান ও পূর্ব বেড়াতে এসেছে এক আন্টির বাসায়। বাসা থেকে বের হয়ে বাইরে ঘোরাঘুরি করতে করতে একটা গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ গাছের উপর থেকে টুপ করে কি যেন পড়ল মাথার উপর। মেঘালয় মাথায় হাত দিয়ে দেখল গরম গরম একটা বস্তু। হাতটা সামনে নিয়ে দেখে পাখির গু। মেজাজ এমনিতেই খরখরে হয়ে আছে, এখন আরও রাগ হচ্ছে। মেঘ রেগে বলল, পাখি কি এই গরমে হাগার জায়গা পায় না? কথাটা বলা শেষ হতেই একটা উচ্ছল কিশোরীর প্রাণোচ্ছল হাসির শব্দ কানে আসল। হাসির শব্দে সবাই ফিরে তাকাল মেয়েটির দিকে। মেয়েটি খিলখিল করে হেসে যেতেই লাগল। সেই হাসির শব্দ ঝুনঝুনির মতো বাজতে থাকল সবার কানে। মেঘালয় সবেমাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছে। তখন প্রচণ্ড রাগ ছিল ওর। রেগে বলল, এই পুচকে মেয়ে হাসো কেন? মেয়েটি আরও জোরে হেসে উঠল। তারপর ওদের তিনজনকে অবাক করে দিয়ে কাছে এসে নিজের ওড়না দিয়ে মেঘালয়ের মাথা থেকে পাখির পায়খানা পরিষ্কার করে দিয়েছিল। সেই হয়েছিল শুরু। এরপর থেকে মেঘালয়ের পিছনে আঠার মতো লেগে থাকত মেয়েটি। মেঘ যেখানে যেত সেখানেই ছুটে চলে যেত। এমনকি মায়ের কাছে জোর করে পিঠা বানিয়ে নিয়ে মেঘালয়ের জন্য নিয়ে যেত। এতটাই পাগল ছিল সে। পাগলামি সহ্য করতে করতে দিন কয়েক পরে মেঘালয় ঢাকায় ফিরে এলো। মেয়েটি তখন মেঘের জন্য হাত কেটে পাগলামি শুরু করেছিল। বাধ্য হয়েই মেয়েটির বাবা বিয়ের প্রস্তাব দিয়েছিল মেঘালয়ের বাসায়। কথাগুলো শুনে হো হো করে হেসে উঠল মিশু। হাসি থামার পর বলল, কি পাগল ছিল মেয়েটা! আপনি বিয়ে করেননি কেন? পাগল? তখন আমার মাত্র ইন্টারমিডিয়েট শেষ হয়েছে। পুরো জীবনটাই সামনে পড়ে আছে।
আর তাছাড়া রিলেশন চালানোর মতো ইচ্ছে ছিল না, কারণ মেয়েটি অনেক ছোট ছিল। মিশু হেসে বলল, তাতে কি? ক্লাস 9-এর মেয়ে হলে কি হবে? ভালোবাসায় তো পিএইচডি সেরে ফেলেছে। ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে বলে আবেগ। ভালোবাসা তো আবেগ দিয়েই তৈরি, তাই না? না, ভালোবাসায় আবেগের বাইরেও অনেক কিছুই থাকে। ওই পাগলিকে তখন মাথায় তুললে আজকে এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না। মিশু আর কিছু বলল না। এখনো ওর হাসি পাচ্ছে। মেঘালয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমার ভালোবাসাটাকে আপনি কি বলবেন? আমি তন্ময়ের জন্য সবকিছু ছেড়ে ঢাকায় চলে গিয়েছিলাম। মেঘালয় মুচকি হেসে বলল, এটা বোকামি। অবাক হয়ে মেঘালয়ের দিকে তাকিয়ে রইল মিশু। লোকটার কথাগুলো একটু নিষ্ঠুর ধাঁচের হলেও এটাই সত্য, কঠিন সত্য। আচ্ছা, গাইয়া হওয়াটা কি কোনো বড় খুঁত? প্রশ্ন শুনে চমকালো মেঘালয়। মিশু উন্মুখ হয়ে মেঘালয়ের দিকে চেয়ে আছে আর করুণ গলায় প্রশ্ন করছে ওকে। মেঘালয় ভ্রু কুচকালে মিশু আবারও বলল, একটা মেয়ে গ্রামে জন্মেছে, সেটা কি কখনো অপরাধ হতে পারে? সাধারণভাবেই গ্রামে জন্মানো মেয়েরা একটু কম স্টাইলিশ হয়ে থাকে, শহরের মেয়েরা তুলনামূলক বেশি স্টাইলিশ। এর জন্য কোনো মেয়েকে কেন অপমানিত হতে হবে? মেয়েটির কি নিজের জন্মের পেছনে কোনো হাত ছিল? মেঘালয় একটু মাথাটা ঝাঁকিয়ে জবাব দিল, ঠিক কি হয়েছিল বলো তো? কিরকম অপমান? মিশু বলতে শুরু করল। তন্ময়ের সাথে পরিচয়টা হয়েছিল ফেসবুকেই। এরপর ধীরে ধীরে সম্পর্কের দিকে গড়াতে থাকে। একসময় সম্পর্ক হয়েও যায়। ফোনে সবসময় কথা চলত আর সারাক্ষণ চ্যাটিং হতো। মিশু ধীরে ধীরে ফুটবল হতে থাকে তন্ময়ের প্রতি। তন্ময় ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে। টাকাওয়ালা বাপের একমাত্র ছেলে হওয়ায় যার চলার ধরনটাই ছিল অন্যরকম। মিশুকে বারবার দেখা করার জন্য চাপ দিলেও মিশু দেখা করতে রাজি হতো না। দূরত্বের ব্যবধান আর গ্রামে বড় হওয়ায় মিশুর মাঝে ভয়টা কাজ করত বেশি। তবুও প্রেমের টানে বাবা মাকে মিথ্যে বলে ঢাকায় ছুটে এসেছিল তন্ময়ের ডাকে, কিন্তু দেখা হওয়ার পর এত বড় ধাক্কা খেতে হবে সেটা কল্পনাও করতে পারেনি সে। প্রথম দেখেই মুখটা বিকৃত করে চোখ কপালে তুলে ফেলেছিল তন্ময়। আংশিক ভ্রু কুঁচকে যখন মিশুর দিকে তাকালো, মিশু খেয়াল করে দেখল তন্ময়ের চোখে মুখে মুগ্ধতার পরিবর্তে বিতৃষ্ণা। তখনই ভয়ে বুকটা কেঁপে উঠেছিল মিশুর, কিন্তু মুখে কোনো প্রশ্ন করতে পারেনি। সারাদিন একসাথে ঘোরাফেরা করে, সন্ধ্যার দিকে তন্ময় মিশুকে বাস স্ট্যান্ডে নিয়ে এসে বাসে তুলে দিয়ে বলেছিল, সাবধানে যেও। এটাই হয়তো আমাদের শেষ দেখা। মিশু অবাক হয়ে, কারণ জানতে চাইলে তন্ময় কিছু বলেনি। কিন্তু বাসায় গিয়ে ফোন দিয়ে বলেছে, আমার একটা স্ট্যাটাস আছে, আমার ইগো আছে, পার্সোনালিটি আছে, তোমার মতো একেবারে খ্যাত টাইপের মেয়ের সাথে রিলেশন রাখা আমার পক্ষে পসিবল না। আকাশ থেকে পড়েছিল মিশু। সারাদিন ভদ্র প্রেমিকের মতো আচরণ করে, এখন এ কেমন আচরণ? ও বারবার তন্ময়কে কল দিতেই থাকে, কিন্তু তন্ময় বলে, তোমাকে স্পষ্ট করে বলেই দিয়েছি তুমি আমার জন্য পারফেক্ট না। হুদাই কল দিয়ে ডিস্টার্ব কইরো না। আমার পাশে তোমার মতো খ্যাত মার্কা মেয়েকে নিয়ে দাঁড়ানোও সম্ভব না। কথাটা বলেই কল কেটে দেয়। মিশু দ্বিতীয়বার কল দিয়ে দেখল নাম্বার ব্ল্যাকলিস্টে রাখা হয়েছে। রাগে, ক্ষোভে, দুঃখে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছিল ও। বাসের লোকজন হা করে তাকিয়েছিল ওর দিকে। মিশু কোনো উপায় না পেয়ে নেমে পড়ে বাস থেকে। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল মিশু। মেঘালয় অবাক হয়ে শুনছিল ওর কথা। একই চাদরে থাকায় একজন আরেকজনের শরীরের উষ্ণ স্পর্শ অনুভব করছে। মেঘালয় জিজ্ঞেস করল, তারপর কি হলো?
মিশু চোখ মুছে বলল, এরপর আমার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছিল বলে বোঝাতে পারব না। আমি বাস থেকে নেমে সোজা তন্ময়ের বাসায় চলে যাই। ওর বাসার অ্যাড্রেস আগে থেকেই জানতাম। যখন ওর বাসায় পৌঁছাই তখন রাত নেমেছে। গিয়ে জানতে পারি তন্ময় বাসায় নেই। সেটা যে ব্যাচেলর বাসা তা আমার জানা ছিল না। আমি খুঁটির মতো দাঁড়িয়েছিলাম ওর বাসার নিচে। তন্ময়ের একজন বন্ধু এসে আমাকে বলল তন্ময় রুমেই আছে, তোমাকে যেতে বলল। এভাবে আমাকে বলে রুমে নিয়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল মিশু। বাচ্চা মেয়েটার ভয়াবহ বিপদের কথা টের পেয়ে ভেতরটা কেমন যেন করে উঠছে মেঘালয়ের। জিজ্ঞেস করল, রুমে নিয়ে গিয়ে? মিশু বলল, একজন লোকের রুমে ঢুকিয়ে দেয় আমাকে। আমার এখনো খুব ভয় হচ্ছে জানেন। ভেবেছিলাম আমি বোধহয় মরেই যাব। মিশুর অসহায় অবস্থার কথা শুনে সান্ত্বনা দেওয়ার জন্য মেঘালয় মিশুর হাতটা শক্ত করে ধরে বলল, আর কেঁদো না, শক্ত হও, আমার কথা শোনো, আশা করি আর কান্না পাবে না। মিশু চোখ দুটো মুছে বলল, আপনাকে আমার ফেরেশতা মনে হয়েছিল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আপনি মানুষ। আমার মনে হচ্ছে আপনি একজন ফেরেশতা। এত ভালো কোনো মানুষ হয়? মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চোখ বন্ধ করে কোনো পুরুষকেই বিশ্বাস করবে না, সে যেই হোক না কেন। সবসময় শুধুমাত্র নিজেকে আর নিজেকেই বিশ্বাস করবা। তোমার বাইরে আর কাউকেই এতটা বিশ্বাস করো না যতটা করলে সে সুযোগ নেবে। মিশু আর্দ্র কণ্ঠে বলল, আমার কষ্টটা কোথায় জানেন? আমি গ্রামের মেয়ে, আমি খ্যাত, আমি বোকা, আমার স্ট্যাটাস নেই এসব জেনেও সে আমাকে ভালোবেসেছে। আজকে কেন এরকম করল? আর যদি আমাকে ভালো নাই লাগবে তাহলে প্রথম দেখেই কথাটা বলে বাসায় পাঠিয়ে দিত। সে আমাকে নিয়ে সারাদিন ঘুরেছে আর। চুপ করে গেল মিশু। মেঘালয় ব্যাপারটা বুঝতে পেরে বলল, বুঝেছি, আর বলতে হবে না। কোনো মেয়েকে কাছে পেলে তন্ময়ের মতো ছেলেদের হুঁশ থাকার কথা না। এটা নিয়ে মন খারাপ না করে এর যোগ্য জবাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হুম, এর জবাব তো আমি দেবই। আপনি আমাকে একটু বলবেন কি করলে ওকে ভুলে যেতে পারবো সহজে? মেঘালয় মাথাটা ঝাঁকালো। চাঁদের আলোয় ওর মুখটা দেখে প্রশান্তিতে ছেয়ে গেল মিশুর ভেতরটা। মেঘালয় বলল, এখন কিছু বললেও তোমার মগজে ঢুকবে না। ধীরে ধীরে কিছু টার্ম দেব, সেসব কমপ্লিট করতে হবে। পারবা? কিসের টার্ম? বলতে পারো তোমার একটা ভালো ক্যারিয়ারের ভিত্তি। নিজেকে বদলানো ব্যতীত কারো উন্নতির উপায় নেই। আর যাদের মাঝে পরিবর্তনের ইচ্ছা থাকে তাদের দ্বারাই সম্ভব জগতের সমস্ত সাফল্য। মাথায় ঢুকল? মিশু উত্তেজিত হয়ে বলল, আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আচ্ছা, আপনি কি করেন? সেটা আস্তে আস্তে জানতে পারবে। তবে তোমার চেয়েও বয়সে বড় বড় মেয়েরা আমার স্টুডেন্টস। সে কি? আর আমি তো নিতান্তই বাচ্চাদের মতো আচরণ করছি আপনার সাথে। সরি। মেঘালয় হেসে বলল, পাগলি। এটা তোমার স্বকীয়তা। জোর করে নিজেকে বদলাবে না, শুধু ব্যক্তিত্বকে মজবুত করবে। আমার নাম্বারটা রেখো, ফোনে সব বলে দিব। মিশুর মনটা ভালো হতে শুরু করেছে এখন। আর আগের মতো কষ্ট হচ্ছে না। মেঘালয়ের কথায় উত্তেজনা বেড়ে যাচ্ছে ওর। সত্যিই যদি এমন হয় তাহলে খুব ভালো হয়। তন্ময়কে একটা মোক্ষম জবাব দিতে হবে তো। এর জন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি দরকার। মিশু বলল, আপনি তাহলে আমার স্যার? হা হা হা, না থাক, আমাকে স্যার বলতে হবে না।
ভাইয়া ডাকবো? মেঘালয় একটু থমকে বলল, হ্যাঁ সেটা ডাকতে পারো। কিন্তু স্যার আর ভাইয়া শুনতে শুনতে আমি ক্লান্ত। নতুন কিছু ট্রাই করা যায় না? মিশু হেসে বলল, মিস্টার গুরুজি বলে ডাকব। হা হা হা। মেঘালয়ের হাসির দিকে তাকিয়ে মনের সমস্ত মেঘ কেটে যেতে আরম্ভ করেছে। আর কোনো মন খারাপ লাগছে না। মিশু কাছ থেকে মেঘালয়ের দিকে চেয়ে থেকে আপন মনেই বলল, স্যার আমাকে মানুষ বানাবেন? আমার বড্ড মানুষ হওয়ার ইচ্ছা। মেঘালয় হেসে বলল, বানাবো। তুমি আমাকে স্যার বলো না তো। আমাকে নিজের বন্ধু মনে করবা। কি? এত বড় মানুষটা বুঝি আমার মতো বাচ্চাদের বন্ধু হতে পারে? তোমার বাবা মা কি তোমার বন্ধুদের মতন নয়? এটা ঠিক। আচ্ছা এখন থেকে আপনি আমার গুরু বন্ধু। আবারও শব্দ করে হেসে উঠল মেঘালয়। 11। সায়ানের শয়তানি হাসি দেখে মুখ কুঁচকে মেয়েটি অন্যদিকে তাকাল। সায়ান তখনও মিটিমিটি হাসছিল। টুকটাক কথা বলার পর জানা গেল মেয়েটিও অবনীর বিয়েতেই যাচ্ছে। সে অবনীর খালাতো বোন। ঢাকায় থেকে পড়াশোনা করে। বিয়ে বাড়িতে যাওয়ার জন্যই বেরিয়েছে কিন্তু ভুল করে সকালের ট্রেনের সময়টাকে রাতের ট্রেন ভেবে রাত্রিবেলা স্টেশনে আসে। এসে দেখল তার ট্রেন সকালে চলে গেছে। বাধ্য হয়েই রাতের ট্রেনের টিকিট করতে হলো কিন্তু দুর্ভাগ্যবশত কোনো আসন পায়নি। তাই কেবিনে ঘোরাঘুরি করছিল। ঘটনা শুনে সবার আগে সায়ান বলল, বান্ধবীর খালাতো বোন মানে আমাদের ও খালাতো বোন। এতগুলা খালাতো ভাই থাকতে দুশ্চিন্তা করতে হবে না বোন। তো খালাতো বোনের চোখে মুখে এত রাগ কেন? মেয়েটিও কম না। সে ঝটপট জবাব দিল, খালাতো ভাইদের পিছনে যদি একটা করে লেজ থাকে তাহলে রাগ না হয়ে উপায় আছে? সে কি আমার পিছনে লেজ গজিয়েছে? আমি তো জানতাম না। এনিওয়ে তুমি লেজ কিভাবে দেখলে? কারো প্যান্টের পিছনে ছেঁড়া নাকি? সবাই হেসে ফেলল ওর ফাজলামির ধরন শুনে। মেয়েটিও না হেসে পারল না। সায়ান আর ওর বন্ধুদের সবার সাথে গল্প করতে করতে রাগগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন আর আগের মতো সায়ানকে খারাপ মনে হচ্ছে না। তবুও অন্যরকম একটা খুনসুটিময় ঝগড়া লেগেই থাকল ওদের মধ্যে। 12। ট্রাক থেকে নেমে রেস্টুরেন্টে এসে ঢুকল মেঘালয় ও মিশু। মিশুর শরীরের অবস্থা ভালো নয়। মেঘালয় ওকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে সবকিছুর ব্যাপারে, হাত ধরে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, গ্লাসে পানি ঢেলে দেয়া, বের হওয়ার পর হাত ধরে অটোতে তোলা সবকিছুতেই সহযোগিতা করল। মিশু যখন ওকে গুরুজি বলে ডাকে তখনই ফিক করে হেসে ফেলে মেঘালয়। মেঘালয় রংপুরে পৌঁছে মিশুকে নিয়ে সোজা কাউনিয়ায় এক বন্ধুর বাসায় চলে এলো। বাড়িতে ছেলেটা একাই থাকে। লাঞ্চের পর মিশু ও মেঘালয়কে বাসায় রেখে ডিউটিতে চলে গেল সে। মেঘালয় বলল, এখন শুয়ে একটা লম্বা ঘুম দাও। রাতে তো জ্যোৎস্না বিলাসে যাব। আমার কিছুতেই ঘুম আসছে না। না ঘুমালে শরীর খারাপ করবে। তুমি এ রুমে ঘুমাও, আমি পাশের রুমে ঘুমাচ্ছি। ভয় পেও না, কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে ডেকো। মেঘালয় দরজাটা টেনে দিয়ে বেরিয়ে এলো রুম থেকে। কিছুক্ষণ শুয়ে থেকেও মিশুর ঘুম এলো না। অচেনা জায়গায় এলে একদমই ঘুম হয় না ওর, তাছাড়া ভোরের দিকে ট্রাকে বস্তার উপরে শুয়েই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠলে দেখে মেঘালয়ের কোলের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে। অথচ ছেলেটা একটুও নড়াচড়া না করে স্তব্ধ হয়ে বসে আছে মিশুর মাথাটা কোলের উপর নিয়ে, মিশুর গায়ে চাদর টেনে দিয়ে নিজে থ মেরে বসেছিল। কথাগুলো ভাবতে ভাবতে আরো উত্তেজনা কাজ করছে ভেতরে, কিছুতেই ঘুম আসছে না। কিছুক্ষণ শুয়ে থেকে উঠে এলো বিছানা ছেড়ে।
পাশের রুমের দরজায় নক করে দেখল দরজা খোলা। ভেতরে ঢুকে বিছানার কাছে এগিয়ে গেল মিশু। মেঘালয় ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। মিশু বিছানার কাছে এসে বলল, ঘুমাচ্ছেন? একবার কথাটা বলতেই মেঘালয় চমকে উঠে পাশ ফিরল। মিশু অবাক হয়ে জিজ্ঞেস করল, ঘুমাননি? মেঘালয় বিছানার উপর উঠে বসতে বসতে বলল, ঘুমিয়ে পড়েছিলাম। তোমার ডাকে ঘুম ভাঙল। আমার ঘুম অনেক হালকা, তাই বলে একবার ডাকতেই ঘুম ভাঙল? আচ্ছা, আপনি ঘুমান। কিছু বলবে? আমার না একদমই ঘুম আসছিল না, সেজন্যই। তাহলে বসো, গল্প করি। আপনার বোধহয় ঘুম পেয়েছে, অযথা ডিস্টার্ব করব? মেঘালয় মুচকি হেসে বলল, ঘুম পালিয়েছে। তুমি কি বাসায় যেতে চাও এখনই? না, কালকে সকালে বাসায় যাব। আজকের প্ল্যানটা কিছুতেই যেন বাদ না যায়। সবকিছু রেডি হয়ে গেছে? আমার ফ্রেন্ডকে বলেছি, ও নৌকার ব্যবস্থা করে রাখবে। আমরা বিকেলে বের হব। তুমি চাইলে এতক্ষণ ঘুমাতে পারো। আচ্ছা, তাহলে ঘুমাই গিয়ে। মিশু দরজার দিকে গিয়ে আবারও পিছন ফিরে তাকাল। মেঘালয় জিজ্ঞেস করল, কিছু বলবে? মিশু আমতা আমতা করে বলল, না মানে আমার একটা জিনিস লাগতো। মেঘালয় উৎসুক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, বলো। কি দরকার? মিশু লজ্জায় বলতে পারল না কিছু। মাথা নামিয়ে নিল লজ্জা পেয়ে। মেঘালয় কোনো রকম সংকোচ না করেই বলল, ন্যাপকিন আনতে হবে? মিশুর মুখটা লজ্জায় গাঢ় নীল হয়ে উঠল। মাথাটা নিচু করে মাটির সাথে মিশে যাওয়ার মতো ইচ্ছে হল ওর। অন্যদিকে মেঘালয়ের নিঃসংকোচ প্রশ্ন শুনে অবাকও লাগছে। গলার স্বর যথাসম্ভব নিচু করেই বলল, হুম। মেঘালয় আর কিছু না বলে বিছানা ছেড়ে নেমে এলো। দরজার কাছে গিয়ে বলল, দরজা লক করে শুয়ে থাকো। আমি এক্ষুনি আসছি। মেঘালয় বেরিয়ে গেলে মিশু দরজা লাগাতে গিয়ে অনেকক্ষণ থমকে চেয়ে রইল মেঘের পথের দিকে। একটা মানুষ অনেক সময় ফেরেশতার মতন পাশে এসে দাঁড়ায়, তখন ইচ্ছে মানুষটার জন্য যদি কিছু করতে পারতাম। অনেক করলেও বোধহয় কিছু ঋণ কখনো শোধ হবার নয়। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল মিশু। মেঘালয়ের ডাকে ঘুম ভাঙলে ঘড়ির দিকে তাকিয়ে দেখল বিকেল গড়িয়ে এসেছে। ও চোখ কচলে জিজ্ঞেস করল, কখন এসেছেন? 10 মিনিট পরেই। তুমি ঘুমাচ্ছিলে বলে ডাকিনি। এখন আমরা বের হব, উঠে ফ্রেশ হয়ে নাও। মিশু আরও দুবার চোখ কচলে আড়মোড়া ভাঙার চেষ্টা করল। ওর চোখে মুখে এখনো ঘুম লেগে আছে। ঘুম থেকে ওঠার পর কাউকে এতটা মায়াবী লাগে সেটা প্রথম খেয়াল করল মেঘালয়। মিশু বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। বাথরুমে ঢুকতে যাবে এমন সময় মেঘালয় পিছন দিক থেকে ডাক দিয়ে একটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। মিশু ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল দরজায় হেলান দিয়ে, দুচোখ বেয়ে অঝোর ধারায় জল আসছে। ভেতর থেকে ঠেলে কান্না বেরিয়ে আসতে চাইছে। মনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না। কিন্তু এই কান্না যে কিসের সেটা জানে না ও। তবুও পাগলের মতো কাঁদতেই থাকল। রাত নেমেছে। কুয়াশার আবরণে ধোঁয়াটে দেখাচ্ছে সবকিছু। নদীর জলে ভেসে চলেছে ছোট্ট ডিঙ্গি নৌকা। যেদিকে চোখ যাচ্ছে শুধু ধু ধু করছে জল। জল থেকে ধোঁয়া উঠছে। শীতের রাতের মোহময় পরিবেশের সার্হে যুক্ত হয়েছে চাঁদের অপূর্ব আলো। মেঘালয় ও মিশু ভেসে চলেছে নদীর বুকে। নৌকার উপর দুজন দুদিকে শুয়ে আছে, মাথার উপর পূর্ণিমার চাঁদ। চাঁদের আলো কুয়াশার চাদর ভেদ করে সরাসরি গায়ের উপর এসে পড়েছে,
সুখে মরে যেতে ইচ্ছে করছে মিশুর। ও আনন্দের চোটে কথাই বলতে পারছে। হাফাতে হাফাতে বলল, ইস, এত সুন্দর কেন সবকিছু? এত ভালো লাগলে তো আমি আনন্দে কান্না করে ফেলব। মিশুর কণ্ঠে এরকম বাচ্চাদের মতো কথা শুনে হাসি পেল মেঘালয়ের। হেসে বলল, নদীর জলে লাফাতে ইচ্ছে করছে না? হ্যাঁ একদম, কিন্তু জল তো একদম পানির মতো ঠান্ডা হয়ে আছে। পানির মতো ঠান্ডা? হা হা হা, বরফের মতো হিম শীতল। বাহ, দারুণ উপমা দিয়েছেন তো। আরেকটা দারুণ উপমা দেই? অবশ্যই, দিন শুনি। মেঘালয় বলল, তোমাকে এখন চাঁদের আলোর মতো স্নিগ্ধ লাগছে। লজ্জা পেয়ে লাজরাঙা হয়ে উঠল মিশু, মুখটা ঘুরিয়ে তাকালো জলের দিকে। নৌকাটা স্রোতের টানেই ভেসে চলেছে। স্রোতে ধাক্কা খেয়ে অন্যরকম যে শব্দটা উৎপন্ন হচ্ছে, সে শব্দটাই কানে বাজতে থাকে অনেকক্ষণ। নৌকা দুলছে, চাঁদও দুলছে, সেই সাথে পুরো প্রকৃতিই যেন আজ উল্লাসে মেতেছে। লাজুক লতার মতো মিটিমিটি করতে লাগল মিশুর চোখের পাপড়ি। মেঘালয় জিজ্ঞেস করল, তুমি খাতমার্কা মেয়ে কথাটা যে বলেছে সে কেমন কোয়ালিটির মানুষ? মিশু চমকে উঠল প্রশ্ন শুনে। নৌকার উপর উঠে বসতে বসতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর বলল, ও অনেক স্মার্ট। মেঘালয় অবজ্ঞার সুরে হেসে বলল, বয়ফ্রেন্ডের নামে ভালো বলেছ। কিন্তু তোমাকে ওভাবে অপমান করাটা নিশ্চয়ই স্মার্টনেসের অংশের মধ্যে পড়ে না? মিশু চুপ করে রইল, এর উত্তর ওর জানা নেই। মেঘালয় জিজ্ঞেস করল, তা তোমার কি নিজেকে স্মার্ট মনে হয় না? আমি মোটেও বলার মতো স্মার্ট নই। বেশ, এবার আসল কথায় আসি। স্মার্টনেস বলতে তুমি ঠিক কি বুঝাচ্ছ? তোমার কাছে স্মার্টনেসের অর্থ কি? মিশু ড্যাবড্যাবিয়ে তাকালো মেঘালয়ের দিকে, এই প্রশ্নের উত্তর খুঁজতে লাগল। কিন্তু বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। আসলে হয়তো স্মার্টনেস কাকে বলে সেটা ও ভালোভাবে জানেই না, তাই বলতে পারছে না। উৎসুক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, স্মার্টনেসের সংজ্ঞা আমার জানা নেই। মেঘালয় হেসে বলল, তাহলে অন্তত বৈশিষ্ট্যগুলো জানা আছে? সেটাই বলো। তোমায় বয়ফ্রেন্ডের স্মার্টনেসের উদাহরণ শুনি। মিশু চুপ করে রইল। মেঘালয় নিজে থেকেই বলল, প্রত্যেকেই এই শব্দটা ব্যবহার করে, কিন্তু স্মার্টনেস কি সেটা আদৌ কয়জন জানে বলো তো? জানি না। আমি নিজেই তো জানি না। তবে আমি ভাবতাম যে সবকিছুতে আপডেট, যুগের সাথে তাল মিলিয়ে চলে, আউটলুক সুন্দর। এটাই। মেঘালয় মিশুর দিকে একটু ঝুঁকে এসে বসল। তারপর বলল, এটা মানছি। কিন্তু স্মার্টনেস শুধুমাত্র আউটলুকিং এর উপর নির্ভর করে না। এনিওয়ে, যুগের সাথে তাল মিলিয়ে চলা বলতে কি বুঝাচ্ছ? ফিটিং ওয়েস্টার্ন ড্রেস আপ, ঠোঁটে লিপস্টিক, হাই হিল, মাথায় বাঁধাকপি স্টাইলের হিজাব, এসব আউটলুকিং দিয়ে স্মার্টনেস মাপছ? মিশু চুপ করে রইল। মেঘালয় আবারও বলল, আপডেট হতে হবে ঠিক আছে, কিন্তু সবকিছুর প্রয়োগ করা যাবে না। আমার ভার্সিটির 60% গার্লস স্মোকিং করত। শরীরে নিকোটিন নিয়ে আয়ু কমিয়ে ফেলাটাকে নিশ্চয়ই স্মার্টনেস বলে না। মিশু উত্তেজনা বোধ করছে কথাগুলো শুনতে শুনতে, বলল, একদম ঠিক বলেছেন। তোমার তন্ময় নিশ্চয় স্মার্টনেস বলতে এসবই বুঝিয়েছে? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, হুম। মেঘালয় হাসল। হাসতে হাসতে চুপ হয়ে নদীর দিকে তাকিয়ে রইল। পানি থেকে ধোঁয়া উঠছে। তাকিয়ে থাকতে ভালো লাগছে। পাশে একজন উচ্ছল কিশোরী, আরও ভালো লাগছে। মেয়েটির পাগলামি ভরা কথাগুলোও ভালো লাগছে। ও মুখ টিপে হাসতেই লাগল। মিশু বলল,
স্মার্টনেসের সংজ্ঞা তো বললেন না? মেঘালয় হেসে বলল, সংজ্ঞা? আসলে স্মার্টনেস হচ্ছে অনেক কিছুর সমষ্টি। এত কিছু ঠিক বুঝিয়ে বলা সম্ভব না। তবে মূল কথা হচ্ছে জ্ঞান, অনন্য ব্যক্তিত্ব, অন্যকে আকৃষ্ট করতে পারার ক্ষমতা, কথা বলার স্টাইল, চলার স্টাইল, আউটলুকিং, বিনয়ীভাব, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারার মতো অদ্ভুত পাওয়ার, এরকম আরও অনেক বৈশিষ্ট্যের সমষ্টি। এসব কিছু দিয়ে যে দ্রুত অন্যকে আকর্ষণ করতে পারে সেই প্রকৃত হচ্ছে স্মার্ট। যাকে দেখলে বা যার কথা বলার ধরন শুনলে সবার থেকে দ্রুত তাকে আলাদা করা যায়। অন্যের মাঝে প্রভাব ফেলার ক্ষমতা রাখে এরা। মিশু মুগ্ধ হয়ে শুনছিল কথাগুলি। এত সুন্দর করে, এত ভালোভাবে গুছিয়ে কেউ কখনো বলেনি ওকে। মেঘালয়কে ওর একজন আদর্শ মানুষ মনে হচ্ছে। চোখে মুখে মুগ্ধতা ছড়িয়ে জিজ্ঞেস করল, আপনি এত সুন্দর করে কথা বলেন কিভাবে? মেঘালয় হেসে ফেলল মিশুর প্রশংসায়। হাসতে হাসতে বলল, ইমপ্রেসড নাকি? সত্যিই অনেক সুন্দর করে কথা বলেন আপনি। আমি শুধু অবাক হয়ে শুনি। আপনার কত জ্ঞান বুদ্ধি, কত সুন্দর গুছিয়ে উপস্থাপন করেন। আর সত্যিই সব দিক থেকেই আপনি অনন্য। অন্য কারো থেকে দ্রুত আলাদা করা যায়। মেঘালয় মুচকি হেসে বলল, এটাই স্মার্টনেস। আবারও চমকালো মিশু, জলজ্যান্ত স্মার্ট একজন পুরুষ ওর সামনে বসে আছে। আর সে কিনা ভাবছে তন্ময়ের কথা। তন্ময় তো মানুষ নামক অমানুষ, যে কিনা এভাবে নিয়ে গিয়ে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছিল। ভয়াবহ বিপদের কথা স্মরণ করে শিউরে উঠল মিশু। মেঘালয় বলল, তোমাকে একটা কারণে আমি গাইয়া বলবো না, সেটা হচ্ছে তোমার স্বকীয়তা। নিজের স্বকীয়তা বজায় রাখতে পারাটাও একটা বড় স্মার্টনেস, যেটা সবাই পারে না। গুরুজি তাহলে সত্যি সত্যি আমাকে মানুষ বানাবেন মনে হচ্ছে? হ্যাঁ, আমি বান্দরকেও মানুষ হতে মোটিভ করতে পারি। এনিওয়ে, তোমার উপর কড়া বিক্রিয়া চালাতে হবে। সহ্য করতে পারবো তো? পারব। তা গুরুজি, মানুষ হওয়ার জন্য আমাকে কি কি করতে হবে? মেঘালয় একটু ভেবে বলল, প্রথমত স্মার্ট হতে হবে। এর জন্য সর্বপ্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে জ্ঞানার্জন। বেশি বেশি বই পড়তে হবে, ট্রাভেলিং করতে হবে, সব ধরনের মানুষের সাথে মিশতে হবে। এসবের মাধ্যমে দ্রুত অনেক কিছু শিখতে পারবা। আর স্মার্টনেসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞানী হতে হবে। তোমার মাঝে জ্ঞানের আলো না থাকলে অন্যের মাঝে কিছুই ছড়িয়ে দিতে পারবা না। মিশু অবাক হয়ে বলল, জ্ঞান? আমার তো পড়তে একদমই ভালো লাগে না। শুধু পড়লেই হয় না রে পাগলি। বললাম তো, সব শ্রেণীর মানুষদের সাথে অনায়াসে মিশতে হবে। অভিজ্ঞতা হচ্ছে জ্ঞানার্জনের সবচেয়ে অন্যতম উপায়। বই পড়ে যা জানতে পারবা না, অভিজ্ঞতার মাধ্যমে সেটাই জানবে, যা তোমাকে অভিজ্ঞ মানুষ বানাবে। মিশু মুগ্ধতার শেষ পর্যায়ে পৌঁছে গেছে। অবাক হয়ে বলল, আমার মগজে বিদ্যুৎ খেলে যাচ্ছে। জানেন, আমার প্রচুর ট্রাভেলিং করার ইচ্ছে। সেটা বুঝতে পেরেছি। যত ট্রাভেলিং করবা, তত জ্ঞান বাড়বে। এটাও জ্ঞানার্জনের উপায়। আর বেশি বেশি সাধনা করতে হবে। আচ্ছা গুরুজি, আপনি কি কোনো ভার্সিটির লেকচারার? মেঘালয় হেসে বলল, কিভাবে বুঝলে? সত্যি? অনুমান করলাম। ওহ আচ্ছা, হ্যাঁ, অনুমান লেগে গেছে। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার ছিলাম। পার্ট টাইম। আমার আম্মু অসুস্থ হওয়ার পর সেটা ছেড়ে দিয়েছি। বাসায় 3 বেলা রান্না করতে হয়েছে তো। মিশু অবাক হয়ে বলল, আপনি রান্না করেছেন? হ্যাঁ,
মৌনি তখন দেশের বাইরে ছিল। অদ্ভুত। আপনি মানুষ না ভিনগ্রহের কোনো প্রাণী? হা হা হা। আমাকে দেখতে কি এলিয়েনের মতো লাগে? একদমই না। আপনিও দেখতে চাঁদের মতোই স্নিগ্ধ, আকাশের মতো বিশাল আর নদীর স্রোতের মতোই ধারালো। মেঘালয় মুচকি হাসল মিশুর উপমা শুনে। স্মার্টনেসের সংজ্ঞা শুনতে শুনতে অন্য এক জগতে প্রবেশ করেছিল মিশু। আনমনা হয়ে নানান কথাই ভাবছিল। সম্বিত ফিরে পেলে বুঝতে পারল শরীরের অবস্থা সুবিধার নয়। অনেক খারাপ লাগছে, এভাবে সারারাত বসে থাকলে নির্ঘাত কঠিন কোনো অসুখ বাঁধবে। বাধ্য হয়েই বলল, নৌকা তীরে ফেরান। আমি বাড়ি যাব। মেঘালয় অবাক হয়ে বলল, বাড়ি যাবা মানে? এখন তো বাড়িতে যাওয়া সম্ভব না। আপনাদের বন্ধুর বাড়িতেই চলুন আপাতত। কোনো সমস্যা? আমার খুব শরীর খারাপ লাগছে। মেঘালয় মাথাটা ঝাঁকালো। শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক। নিজের অ্যাডভেঞ্চারের শখ পূরণের জন্য অন্য কারো শরীর অসুস্থ হোক সেটা হতে দেয়া যায় না। আজকে রাতে নৌকা নিয়ে বের হওয়াটা নিতান্তই বোকামি হয়ে গেছে। গত রাতে ট্রাকে জার্নি করে এমনিতেই মিশুর ঠান্ডা লেগে গেছে। ভাবতে ভাবতে নৌকা তীরে ফেরালো মেঘালয়ে। মিশুর দিকে তাকিয়ে বলল, নামো। আমার পা ঝিঝি লেগে গেছে, নড়াতেই পারছি না। মেঘালয় নিজেই উঠে লাফ দিয়ে নামল নৌকা থেকে। তীরে কিসের সাথে নৌকাটা বেঁধে রাখবে সেটা খুঁজতে লাগল। মিশু ওকে এভাবে কিছু খুঁজতে দেখে জিজ্ঞেস করল, কি খুঁজছেন? নৌকাটা এখানে কোথাও বেঁধে রেখে যেতে হবে। যাওয়ার পথে মাঝির বাসায় ইনফর্ম করে যাব। সে এসে নৌকা নিয়ে যাবে। এদিক দিয়ে মাঝির বাসা খুঁজে পাবেন? সমস্যা নেই, এখনো রাত বেশি বাড়েনি। রাস্তায় নিশ্চয়ই গাড়ি পাওয়া যাবে। তুমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করো তো। মিশু ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। মেঘালয় ওকে হাত ধরে নৌকা থেকে নামতে সাহায্য করল। কিন্তু নৌকা বেঁধে রাখার মতো কোনো খুঁটিই আশেপাশে খুঁজে পেল না। একটা হালকা খড়ির সাথে বেঁধে রেখে মিশুকে বলল, শক্তমতন খুঁটি দরকার একটা। তুমি কি এখন হাঁটতে পারবে? হ্যাঁ পারব। মেঘালয় নদীর তীর দিয়ে হাঁটা শুরু করল। মিশু অনুসরণ করল ওকে। চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে, যদিও বেশ শীত শীত করছে। মিশুর ইতিমধ্যেই জ্বর এসে গেছে। কাঁপতে কাঁপতে হাঁটছে ও। মেঘালয় আগে ও মিশু পিছনে। আশেপাশে কোথাও খুঁটি জাতীয় কিছু চোখে পড়ছে না। নদীর হিমশীতল হাওয়ায় শরীরে কাঁপন ধরে যাচ্ছে। মেঘালয় ব্যাপারটা বুঝতে পেরে নিজের গায়ের জ্যাকেটটা খুলে এগিয়ে দিল মিশুর দিকে। ইতস্তত করেও পরে ফেলল মিশু। মেঘালয়ের শরীরের ঘ্রাণ অনুভব করছে জ্যাকেটের মাঝে। কিছুদূর আসার পর এক জায়গায় স্তূপ করা কিছু লাকড়ি চোখে পড়ল। একটা শক্ত লাকড়ি টেনে বের করে নিয়ে আবারও নদীর দিকে হাঁটা ধরল মেঘালয়ে। চারিদিক জনশূন্য। একটু দূরে কাঁচা বাড়িঘর ও গাছগাছালি দেখতে পাওয়া যাচ্ছে। নৌকা বেঁধে মিশুর দিকে তাকিয়ে বলল, এবার হাঁটতে হবে। হাঁটতে পারবে তো? পারব। মেঘালয় এগিয়ে এসে বলল, জ্বর এসেছে নাকি? একটু। আমি আসলে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার ফ্রেন্ডকে বাইক নিয়ে আসতে বলি। কিন্তু এটা কোনো জায়গা সেটাই তো বুঝতে পারছি না। একটু কষ্ট করে আগাই বরং। আচ্ছা আসুন। মিশু একদমই হাঁটতে পারছে না। শরীরের অবস্থা মারাত্মক খারাপ। তার উপর পিরিয়ড চলছে। ঠান্ডা লেগে আরও করুণ অবস্থা। মেঘালয় নিজেও বুঝতে পারছে আর মনে মনে নিজেকে গালি দিচ্ছে। আজ রাতে না আসলেও পারত। মেয়েটা গত রাতে জেদ ধরল বলেই না আজকে আসা, নয়তো আসত না।
এখন কিছু করার নেই, চাপ সামলাতেই হবে। চাঁদের আবছা আলোয় মিশুর মায়াবী মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হচ্ছে মেঘালয়ের। মেয়েটা অনেক ইনোসেন্ট আর খুব সরল। চোখে মুখে চিন্তার ছাপ পড়েছে। একটু হাঁটার চেষ্টা করার পর বুঝতে পারল মিশু একেবারেই হাঁটতে অপারগ। কিন্তু মুখে কিছু বলতেও পারছে না। এমন দুর্ভোগে পড়তে হবে এটা কখনোই ভাবেনি ওরা। কিন্তু এরপরে যে আরো বড় দুর্ভোগ অপেক্ষা করছে সেটা কে ভেবেছিল। মেঘালয় কোনো কিছু না ভেবেই আচমকা মিশুকে কোলে তুলে হাঁটা শুরু করল। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গেছে মিশু। দারুণ ভালো লাগছে। মুচকি হাসতে হাসতে চোখ বন্ধ করে রইল। আর মনেমনে বলল, কোলে নেয়াটা কি ওনার প্যাশন নাকি? ভেবেই খিলখিল করে হেসে উঠল। মেঘালয় ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, হাসছ কেন? মনে হচ্ছে আমি ক্লাস 2তে পড়ি আর আপনি আমার আব্বু। মেঘালয় আরেকবার ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, কোনো সিচুয়েশনে কি কথা বলতে হয় তাও জানো না দেখছি। মিশু মুখটা গোমরা করে ফেলল। আসলেই তাই। কোনো পরিবেশে কেমন কথা বলতে হয় সেই বোধটা হয়তো এখনো হয়নি ওর। নিতান্তই বাচ্চাদের মতন আচরণ করে ফেলে। অবশ্য এই স্বভাবের জন্যই মেয়েটাকে অনেক দুরন্ত মনে হয়। ম্যাচিউর হলে ওকে হয়তো মানাতো না। মেঘালয় বলল, নদীর তীরে ফাঁকা জন্যই কোলে নিলাম। গ্রামের পরিবেশ মোটেও সুবিধার না। লোকালয়ে ঢুকেই নামিয়ে দিব। আচ্ছা, আমার মতো মোটা মানুষটাকে নিয়ে আপনি এত সহজে হাঁটছেন কিভাবে? আপনার অনেক শক্তি। তুমি মোটা? ওজন বড়জোর ৩৮ কেজি হবে। এটা তো আমার পাপ্পির ওজনও না। ছি, আপনি খুব খারাপ। এসব বলেন কেন? আরে বোকা, পাপ্পি মানে কুকুরছানা। আমি কুত্তা পালি, আমার বাসায় 2টা বিদেশি কুত্তা আছে বুঝছো? হো হো করে হেসে উঠল মিশু। নদীর তীরে চরে এক জায়গায় যাত্রাপালা হচ্ছে। কয়েকজন লোক মাঝরাতে সেই যাত্রা দেখার জন্য নদীর তীর দিয়ে হাঁটছে। লোকগুলো বেশি সুবিধার না। নেশাপান করে আর এদের মধ্যে একজন এতটাই জঘন্য যে মাঝে মাঝে নেশার ঘোরে গ্রামের মহিলাদের ঘরে ঢুকে পড়ে। যাত্রার মেয়েদেরকেও টাকার বিনিময়ে ভাড়া করে। কয়টা মেয়ে সেখানে রীতিমতো দেহ ব্যবসা শুরু করে দিয়েছে আর এই কজন লোক সেসব মেয়ের টানেই রোজ সেখানে যায়। মেঘালয় ও মিশু দুজনের কেউই ওদেরকে দেখতে পায়নি, কিন্তু ওরা ঠিকই দূর থেকে মেঘালয়কে লক্ষ্য করছে। নৌকা ঘাটে বেঁধে মেয়েমানুষ নিয়ে কোলে তুলে গ্রামের দিকে যাওয়াটা এদের চোখে কি সেটা মেঘালয় ও মিশু কল্পনাও করতে পারেনি। ওরা দূর থেকে দেখছে আর জ্বলছে। গ্রামে নদীর তীরে চাঁদের আলোয় এরকম ফাঁকা জায়গায় একটা মেয়েকে কোলে নিয়ে হাসি তামাশা করার মজাটা ভালোভাবে টের পাওয়ানোর জন্য মনেমনে ক্ষুব্ধ হয়ে উঠল ওরা। এলাকার কয়েকজনকে কল দিয়ে বলল সেখানে আসার জন্য। মেঘালয় ভেবেছিল লোকালয়ে প্রবেশ করার আগেই মিশুকে কোল থেকে নামিয়ে দেবে। কিন্তু বেশিদূর এগোতে পারেনি, তার আগেই চরম বিপদের সম্মুখীন হয়ে গেল। ওরা জানত না পিছন থেকে কেউ ফলো করছে ওদেরকে। বাজে লোকগুলো দ্রুত ছুটছিল ওদের ধরার জন্য। মিশু তো চোখ বুজে আছে আর মেঘালয় তাকিয়ে আছে সামনের দিকে। মিশু বলল, আমার খুব মজা লাগছে জানেন তো। বড় হওয়ার পর প্রথম কারো কোলে উঠলাম। আমি কিন্তু মজা দেওয়ার জন্য কোলে নেইনি। তুমি হাঁটতে পারছিলে না বলেই নিয়েছি। হাঁটতে না পেরে ভালোই হয়েছে। বুড়াতি বয়সে কোলে ওঠার স্বাদ পাচ্ছি। হা হা হা। মিশু জোরে জোরে হাসছে। মেঘালয় ওর হাসির দিকে একবার তাকানো মাত্রই উষ্ঠা খেয়ে ক্ষেতের উপর পড়ে গেল। মিশু পড়ল মেঘালয়ের নিচে। পড়ে গিয়ে দুজনেই একেবারে থ। মেঘালয় থতমত খেয়ে ওঠার চেষ্টা করল।
মিশু লজ্জায় দুহাত দিয়ে মুখ চেপে ধরে রেখেছে। মেঘালয় উঠে দাঁড়ানো মাত্রই সেই 5 জন লোক এসে ঘিরে ধরল ওদেরকে। মুখটা হা হয়ে গেল মেঘালয়ের। মিশু একাই উঠে দাঁড়াল। কিন্তু লোকগুলোর বীভৎস হাসি দেখে ভয়েই বুকটা কেঁপে উঠল ওর। 12 এরপর এতটা বাজে পরিস্থিতির সৃষ্টি হলো যা বলার মতো নয়। লোকগুলো মেঘালয়ের ফোন, সব টাকা পয়সা সবকিছু কেড়ে নিল। মোবাইল হাতে নিয়েই সিম খুলে ফেলে দিল। মেঘালয় মারপিট করার জন্য এগোতে যাবে এমন সময় গ্রামবাসী অনেকেই এসে ধরে ফেলল ওকে। খুব বাজেভাবে ফেঁসে গেছে সেটা ভেবেই মাথায় যেন বাজ ভেঙে পড়ল দুজনের। গ্রামবাসী কয়েকজন এসে মেঘালয়কে রীতিমতো পাজাকোলা করে তুলে ধরে নিয়ে যেতে লাগল। মিশুকে ধরেছে 2 জন লোক। মেঘালয় এত করে সত্যিটা বোঝানোর চেষ্টা করল, তবুও কেউ ওদের কথা শুনতে চাইল না। লোকগুলো ওর ফোন কেড়ে নিয়েছে সেটাও গ্রামবাসীকে বোঝানো সম্ভব হল না। সবাই শুধু যাকে তাকে ফোন দিচ্ছে আর আসতে বলছে। প্রথমে অভিযোগ আনা হয়েছিল, রাত দুপুরে মেয়েমানুষ তুলে নিয়ে এসে ধর্ষণের চেষ্টা করেছিল। মিশু চিৎকার চেঁচামেচি করে বারবার মেঘালয়কে নির্দোষ বলার পর এখন তাদের অভিযোগ, বাড়ি থেকে পালিয়ে এসে খারাপ কাজ করতে গিয়ে খেতে ধরা পড়েছে। এতজন লোকের মুখের কথা থামানোও যাচ্ছিল না। অন্যদিকে অনেক চেষ্টা করেও মেঘালয় কোনো কথাই বলতে পারল না। সবাই ওকে গালাগালি করে থামিয়ে দিল। আসন্ন বিপদের আশঙ্কায় ভয়ে গলা শুকিয়ে গেল মেঘালয়ের। এরকম অনাকাঙ্ক্ষিত বিপদে কখনো পড়তে হবে সেটা কিছুতেই ভাবেনি। গ্রামের অশিক্ষিত মানুষদেরকে কোনোভাবেই কিছু বোঝানো যাচ্ছে না। তাছাড়া শুধুমাত্র অ্যাডভেঞ্চারের জন্য এতরাতে বেরিয়েছে সেটাও বলা যায় না। সেটা শুনলে ওরা আরও খারাপ কথা বলা শুরু করবে। কি বলবে কিছুই বুঝতে পারছে না মেঘালয়। খুবই অসহায় হয়ে পড়েছে সে। রাগে ক্ষোভে কান্না এসে যাচ্ছে। মিশু ইতিমধ্যেই হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। লোকজন ওদেরকে ধরে একটা বাড়িতে নিয়ে এসেছে। মেঘালয়কে বাঁধতে গিয়েও বাঁধতে পারল না। ছেলেটার চেহারা দেখে যে কেউ ভাববে সে সিনেমার নায়ক। কিন্তু মিশুর চেহারায় গ্রামের মেয়েদের সমস্ত বৈশিষ্ট্যই বিদ্যমান। সবাই হাজারো কথা বানিয়ে বানিয়ে বলা শুরু করছে। মেঘালয়ের রূপের বর্ণনা শুনেই রাতের ঘুম থেকে উঠে এলাকার মহিলা ও মেয়েরাও দেখতে এলো ওদের দুজনকে। মিশুর কান্না দেখে মহিলাদের নানান উক্তি মেঘালয়ের কানে আসছিল। মেম্বার সাহেব এসে হাজির হলেন কিছুক্ষণের মধ্যেই। মেম্বারকে দেখে একটু স্বস্তি পেল মেঘালয়। ওনার পাশে বসে ধীরেসুস্থে বলল, আঙ্কেল আসলে ও আমার স্ত্রী। আমরা একটু নৌকায় ঘুরছিলাম দুজন মিলে। ওর শরীরটা খারাপ তাই নৌকা থামিয়ে রাস্তার দিকে যাচ্ছিলাম। ও হাঁটতে পারছিল না বলেই কোলে নিয়েছি, এটা নিশ্চয়ই আমার অন্যায় নয়। মেম্বার একটু নিশ্চুপ থেকে বলল, কথাবার্তা শুনে তো ভালোই মনে হয়। কিন্তু ও যে আপনার স্ত্রী তার সত্যতা কি? আমাকে কি আপনার বিশ্বাস হচ্ছে না? বিপদের সময় অনেকে অনেক মিথ্যে কথাই বলে। মেয়েটা গ্রামের সহজ সরল মেয়ে। ওকে ভুলিয়ে ভালিয়ে ব্যবহার করতেও পারো। বোঝো নাই? মেঘালয় এরপরও অনেক চেষ্টা করল বোঝানোর। কিন্তু বিবাহিত স্ত্রী সেটা প্রমাণ করার কোনো উপায় পেল না। মেম্বার মিশুকে আলাদাভাবে ডেকে নিয়ে গেলেন কথা বলার জন্য। মেঘালয় অনেকবার ইশারা করে যেতে বারণ করল। মিশু ওর ইশারা বুঝতে না পেরে আড়ালে গেল কথা বলার জন্য। ওর কান্না এখনো থামছে না। লোকজন ভিড় করে দেখছে ওদের। মেঘালয় লজ্জায় মাথা নিচু করে রেখেছে। এতটা অপমানের শিকার কখনো হয়নি ও।
মিশুকে নানান প্রশ্নে জর্জরিত করলেও মিশু মেঘালয়ের বলা কথাটাই ঘুরিয়ে পেঁচিয়ে বলল। মেম্বার অনেক চাপ দিয়ে মিশুর কাছ থেকে ওর বাবার ফোন নাম্বার নিয়ে কল দিলেন। মিশু কিছুতেই দিবেন না, উনি অনেক ভয় দেখিয়ে নাম্বারটা বের করে নিয়েছেন। মিশুর বাবা কল রিসিভ করতেই মেম্বার সাহেব বললেন, আপনার মেয়ে কোথায়? সে তো বান্ধবীর বাসায় বেড়াতে গেছে। আপনি কে? প্যাচটা এভাবেই লেগে গেল। মিশুর বাবা মেয়ের বান্ধবীকে কল দিয়ে রাগারাগি করতেই সে বলে দিল মিশু বয়ফ্রেন্ডের কাছে গেছে। এদিকে মেম্বার ও মিশুর বাবাকে বললেন আপনার মেয়ে একজন ছেলের সাথে ধরা পড়েছে। ব্যাস, কাহিনী এখানেই জটিল হয়ে উঠল। মিশু ও মেঘালয়কে একটা ঘরে আটকে রেখে সাথে প্রহরীও রাখা হল। বিয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি বিধায় নানান গুজব ছড়িয়ে পড়ল চারিদিকে। মিশুর বাবা পৌঁছে গেলেন রাত 1টার মধ্যেই। সাথে মিশুর চাচা ও মামাও এসেছেন। নিজের মেয়ের জন্য এতটা অপ্রীতিকর অবস্থায় পড়তে হবে সেটা ওনারাও ভাবেননি। মিশু কেঁদেই চলেছে আর মনেমনি গালি দিয়ে চলেছে তন্ময়কে। ওর জন্যই এই অবস্থায় পড়তে হল। আর মেঘালয়ের মতো একজনকে বিপদে ফেলায় নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল ওর। মিশু ও মেঘালয়কে কথা বলার সুযোগ কেউই দিল না। মিশুর পরিবারের সবাই মেঘালয়কে এক পলক দেখেই সন্তুষ্ট হয়ে গেলেন। রাজপুত্র বোধ হয় একেই বলে। ওনারা মেম্বারের সাথে আলাপ আলোচনা করার পর মিশু ও মেঘালয়কে সাথে নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। 13 মেঘালয় একবার পুরো পরিস্থিতি বোঝানোর চেষ্টা করল কিন্তু কেউই ওর কথা শুনতে চাইল না। ওদেরকে কথা বলার কোনো সুযোগই দেয়া হল না। মিশুর বাবা, চাচা সবাই রেগে আছেন। মেয়ের জন্য এতটা অপমানিত হতে হলো তাও আবার অচেনা এলাকায়। সেখানকার লোকজন কখনো এলাকায় এসে এসব বললে কি যে রটে যাবে পুরো এলাকায়। মিশুর বাবা শুনেছেন মেয়ে প্রেমিকের কাছে গেছে, আর এই ছেলের সাথে অপ্রীতিকর অবস্থায় পাওয়া গেছে ওকে। আর কিছুই শোনার প্রয়োজন মনে করছেন না ওনারা। সকলেই মেঘালয় ও মিশুর প্রতি ভীষণ রেগে আছেন। ভোরবেলা মিশুদের বাসায় পৌঁছে মেঘালয় ও মিশু দুজনকেই আলাদা আলাদা ঘরে তালা দিয়ে রাখা হল। মেঘালয়ের কথা বলার কোনো সুযোগই রইল না। ও শুধু ভয় পাচ্ছে কথাটা যেন বাবার কানে কোনোভাবে না যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এই, মিশুর অভিভাবক সবাই মিলে সকাল 11টায় কাজী ডেকে মেঘালয়ের সাথে বিয়ে পড়িয়ে দিল মিশুর। মেঘালয় একেবারে অসহায়, কথা বলার কোনো সুযোগ পায়নি। মেয়ের জন্য অপমানিত হয়ে ওনারা এতটাই রেগে গেছেন যে প্রয়োজনে মারধর করে হলেও বিয়ে দিয়ে দিবেন। বাধ্য হয়েই মেঘালয়কে বিয়ে করতে হল। এদিকে মিশুরও কিছুই করার ছিল না। বাবার রাগী চেহারার দিকে তাকিয়ে কবুল বলতেই হল। চলবে।